একই সময়ে কয়েক মিনিটের ব্যবধানে বলা যায় যেখানে আগুন লাগার এবং আশপাশের দুই তিনটি কক্ষে এবং এখানকার যেহেতু গুরুত্বপূর্ণ আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই মন্ত্রণালয়গুলোতে এই মুহূর্তেও আগুন জ্বলছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, কিন্তু আগুনের ভয়াবহতা আজকের তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু নয়, সচিবালয়ে ভয়াবহ আগুন, এই আগুন কোথা থেকে এলো, কে লাগিয়ে এলো মধ্যরাতে? এমনভাবে আগুন জ্বলছে মনে হচ্ছে কেউ যেন পেট্রোল ঢেলে আগুন লাগিয়েছে। বেদর্শক ডক্টর ফজলুল হক কথা বলেছেন, তিনি বলেছেন হাসিনার দোসররাই এই কাজ করেছে, কিছু প্রমাণ দিয়েছেন। তারা আলোচনা আসলে বুঝতে পারবেন কীভাবে হাসিনার দোসররা এই আগুন লাগালো। শেয়ার করে দিন। বাংলাদেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলমান, সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ সচিবালয়, যেই সচিবালয় হচ্ছে বাংলাদেশের সরকারের প্রাণকেন্দ্র, একটি দেশ পরিচালনার জন্য যেই জায়গাটা হচ্ছে মূল জায়গা, সেই সচিবালয়ে আজ গভীর রাতে ভয়াবহভাবে আগুন লেগিয়ে দিয়েছে শেখ হাসিনা, শেখ পরিবার এবং আওয়ামী লীগের অসভ্য যারা দীর্ঘদিন পর্যন্ত দেশটাকে ধ্বংস করতে চেয়েছে, তারা আজকের নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে। সচিবালয়ের মধ্যে গভীর রাতে তারা আগুন লাগিয়ে দিয়েছে। তারা তথ্য মন্ত্রণালয়, এলজিইডি মন্ত্রণালয়, আপনার এই যে কি বলে আপনার নাহিদ এবং আসিফদের যে মন্ত্রণালয়গুলো রয়েছে তাদের নিয়ন্ত্রিত সেই মন্ত্রণালয়গুলোতে এই মুহূর্তেও আগুন জ্বলছে, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, কিন্তু আগুনের ভয়াবহতা আজকের তাদের এই মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথিপত্র সহ এই সচিবালয়ের নথিপত্রগুলো মুছে দেওয়ার জন্য আওয়ামী লীগের দুর্নীতির টাকা পয়সা লোপাট করা এই জিনিসগুলোর তথ্যকে মুছে ফেলার জন্য এবং ঠিক বাংলাদেশের আগামী দিনের যাতে এই সরকার সুষ্ঠুভাবে চলতে না পারে সেগুলো মুছে দেওয়ার জন্য ভয়াবহভাবে আগুন লাগিয়ে দিয়েছে। শুধু নয়, আগুন নিভানোর জন্য যেই কর্মীটি আগুন নিভাতে অতি ব্যস্ত হয়ে দৌড়াদৌড়ি করছিল, সেই কর্মীকে পিছন থেকে এসে ট্রাক চাপা দিয়ে তাকে মৃত্যুর নিশ্চিত করেছে একজন ট্রাক ড্রাইভার। কিন্তু এই লোক ট্রাক ড্রাইভার না, এই লোক ছাত্রলীগ, আওয়ামী লীগ কিংবা যুবলীগের কর্মী এবং এই ট্রাক ড্রাইভারও ওই আগুন লাগানোর পিছনে জড়িত বলে আমি মনে করি। আজকের দেশ নিয়ে এক কঠিন ভয়াবহ চরম মাত্রার ষড়যন্ত্র চলছে। আজ যেই মুহূর্তে ষড়যন্ত্র চলছে সেই মুহূর্তে নাকে তৈল দিয়ে আপনারা ঘুমাচ্ছেন। আমি বারবার বলেছি, বাংলাদেশে আওয়ামী লীগ রেখে কোনোদিন আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না। সমগ্র তন্দ্রে তন্দ্রে আওয়ামী লীগের দালালরা বসে আছে, সমগ্র মোড়ে মোড়ে আওয়ামী লীগ বসে আছে, সমগ্র জায়গায় আওয়ামী লীগের দালালগুলো এখনো কাজ করছে। আজকের এই সচিবালয়ে দীর্ঘ আমার জানা মতে সচিবালয়ে আগুন লেগেছে তা আমি এখন পর্যন্ত রিসেন্টলি শুনি নাই, কিন্তু এই সচিবালয়ে মতো জায়গায় ভয়াবহ আগুন দিয়েছে। কিভাবে দিয়েছে, কেন দিয়েছে, কারা দিয়েছে সেটা বুঝতে আর বাকি নাই। প্রিয় বন্ধুরা আমার, 6 তলা এবং 7 তলায় করে হঠাৎ করে আগুন চলে যাবে পাবলিক হলিডে যেদিন, যেদিন সমগ্র বাংলাদেশ বন্ধ, আজকের সেই ক্রিসমাস ডে, সেই দিনটা কি তদন্ত করে বের করেছে। যেই দিন ওই মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ তিনি এখন অন্য আরেকটি পঞ্চগড় কিংবা দূরে কোথাও অবস্থান করছে, সেই দিন ওই জায়গাটাকে পছন্দ করেছে। যেই সময় মানুষ ঘুমন্ত থাকবে সেই সময় ওটাকে পছন্দ করেছে। আমি এও শুনেছি যখন ট্রাক একজন ফায়ার সার্ভিস কর্মীকে ওখানে চাপা দিয়ে চলে যাচ্ছে, পাশে একজন পুলিশ ছিল, তিনি ছটকে চলে গিয়েছেন, তিনি তার দায়িত্ব নাকি পালন করেননি। শুনেছি, নিশ্চিতভাবে আমি বলছি নয় যে ওই পুলিশি অপরাধী, কিন্তু এটার সাথে গভীর ষড়যন্ত্র চলছে। রাস্তায় ফায়ার সার্ভিসের কাজ চলছে, পুলিশের উচিত ছিল রাস্তা ব্লক করে ফায়ার সার্ভিসের কাজ করা। ট্রাক কিভাবে একজন ফায়ার সার্ভিস কর্মীর গায়ের উপরে তুলে দেওয়া হয়। আজকের কঠিন ষড়যন্ত্রে বাংলাদেশ এই রকম চলতে থাকলে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ আকারে ধারণ করানোর জন্য ফ্যাসিবাদের দোসররা চেষ্টা চালিয়ে যাবে। সমগ্র বাংলাদেশকে ঐক্যবদ্ধ হতে হবে।
আপনি আছেন কেউ নির্বাচন নিয়ে, কেউ আছেন বাংলাদেশের সরকার ব্যবস্থা কেমন, কে কোনভাবে ফ্যাসিলিটিস ভোগ করবেন। কিন্তু বাংলাদেশের এখন পর্যন্ত এই সরকার সঠিকভাবে কোনো দায়িত্বই পালন করতে পারছে কিনা সেটা আজকের আপনাকে আমাকে চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারকে বারবার বলছি, দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়ে সমগ্র পদে পদে আপনাদেরকে লোক ঢুকাতে হবে, নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমগ্র বাংলাদেশের এই ফ্যাসিবাদ বিরুদ্ধে যারা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সচিবালয় থেকে শুরু করে সমগ্র জায়গার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কিন্তু আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে আপনি নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন না। আপনি আওয়ামী লীগকে বাংলাদেশে রেখে কিভাবে আপনি নিরাপত্তা নিশ্চিত করবেন? সমগ্র বাংলাদেশে এখনো মোড়ে মোড়ে পাড়ায় পাড়ায় কর্নারে কর্নারে আওয়ামী লীগের দোসররা ঘুরে বেড়াচ্ছে। মামলার আসামি হওয়ার পরেও তাদেরকে গ্রেপ্তার করছেন না। আর এই গ্রেপ্তার না করার কুফল আজকে আপনারা পাচ্ছেন। আজকে আপনারা ওই কানুকে নিয়ে ব্যস্ত, কানুর জন্য চিঠি প্রকাশ করতে ব্যস্ত, ভুয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে দেশ ষড়যন্ত্র চলছে তাদেরকে নিয়ে ব্যস্ত, আর অন্যদিকে আপনার পিছনে আগুন লাগিয়ে দিয়ে যাচ্ছে। খবর নাই আপনার। আজ খুব কষ্ট নিয়ে বলতে হচ্ছে, এখন এই মুহূর্তে বাংলাদেশের যদি এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে রাখতে হয়, দেশপ্রেমিক ভাইদেরকে নিয়ে এই সরকারকে আবার পরিকল্পিতভাবে সাজাতে হবে, না হয় বিকল্প কোনো পথ নেই। প্রিয় বন্ধুরা আমার, আমি 100% সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এবং যেই মন্ত্রণালয়গুলোকে মানে তারা সিলেক্ট করেছে, সেই মন্ত্রণালয়ের সিলেকশনের নিয়ম অনুযায়ী একেবারে 100% সত্য যে এই কাজটি পরিকল্পিতভাবে আজকের আওয়ামী লীগের দোসররা করেছে। কোনো নর্মাল কোনো এটার কারণ নয়। কোনো মানে আপনার এমনি এমনি আগুন লেগে যায় নাই। নাহিদ এবং আসিফ টার্গেটের বস্তুতে পরিণত হয়েছে। তাদেরকে ব্যর্থ করার জন্য এই ষড়যন্ত্র করেছে। তাদের মন্ত্রণালয় গুরুত্বপূর্ণ, আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন তথ্য রয়েছে, তথ্য মন্ত্রণালয়ের তথ্য রয়েছে, বিভিন্ন ধরনের ওদের দুর্নীতির তথ্য রয়েছে। এই সবগুলোকে ধ্বংস করার জন্যই এই কাজ করেছে। আজকের আপনারা যারা মনে করছেন পুরাতন মদের বোতলে দিয়ে বাংলাদেশ সাজাবেন, সেইটা কোনোদিন হবে না। ও মদের বোতলই ছিল, ওখানে কোনোদিন আপনি ভালো কিছু করতে পারবেন না। আওয়ামী লীগ যারা জীবনে একবার করেছে, ওকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। ও ধ্বংসপ্রাপ্ত একটা জাতি। ওই ব্যক্তিদেরকে নিয়ে আপনি বাংলাদেশকে শাসন কিভাবে করবেন? আজ সমগ্র জায়গায় নিজেকে প্রশ্ন করুন। সচিবালয় আপনার স্টাফ আওয়ামী লীগ, আপনার নিজের সচিব আওয়ামী লীগ, আপনার পুলিশের মধ্যে আওয়ামী লীগ, আজকের বাহিরে ভিতরে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগ। এই জিনিসগুলো এখন পর্যন্ত 5 মাস হয়ে গিয়েছে। আপনি এখনো সঠিকভাবে যদি না নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার কালকে লাগবে আরেক জায়গায়, পরশু লাগবে আরেক জায়গায়। আওয়ামী লীগ তো তাই প্রতিদিন ওদের পেজগুলো দেখলেই তো আপনি বুঝতে পারেন যে ওরা ষড়যন্ত্র কিন্তু এখনো বসে নেই, করছে প্রতিটা মুহূর্ত ষড়যন্ত্র। কালকেও বলছে জানুয়ারির মধ্যে দেখিয়ে দেব। ওরা আপনাকে টায়ার্ড করতে চায়। ওরা আপনাদেরকে আমাদের এই বাংলাদেশের সমগ্র জায়গায় এইরকম করে দুর্বল করতে চায়। ওরা এখন অনিয়ন্ত্রিত বাংলাদেশ করতে চায়। প্রিয় সহযোদ্ধা ভাইরা, কখনো ভাবতে পারি নাই যে সকালবেলা ঘুম থেকে উঠে শুনবেন সচিবালয় আগুন। এরকম করে তারা এই কঠিন পরিকল্পনা এঁকেছে। তারা এখন বুঝতে সক্ষম হয়েছে জনগণ ওদের সাথে নেই। এখন এই বাংলাদেশে যদি কোনো সমস্যা তৈরি করতে হয়, তাহলে ওদেরকে এই কুপরিকল্পনাই এগুলো করতে হবে। সেজন্যই এই ধরনের ষড়যন্ত্র শুরু করেছে। তারা এই ধরনের কুসংস্কৃতি, কার্যক্রম, খারাপ কার্যক্রমের মধ্য থেকে আবার এই বাংলাদেশে একটি ষড়যন্ত্র করতে চায়। প্রিয় বন্ধুরা আমার, অতএব আমি এই আওয়ামী লীগকে স্পষ্ট বার্তা দিয়ে বলতে চাই, বাংলাদেশের ছাত্র জনতা, যুব জনতা, ছাত্র, বাংলাদেশের রাজনৈতিক সকল মানুষ তোমাদের এই ষড়যন্ত্র বোঝে, তোমাদের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হতে দিবে না ইনশাআল্লাহ। কিন্তু আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটি থানায় থানায়, জেলায় জেলায় ওসিদেরকে নির্দেশ দিয়ে দিন, আওয়ামী লীগকে যেখানে পাবা সেখান থেকে গ্রেপ্তার করো। 7 দিন ওদেরকে দৌড়ের উপরে রাখলে কোথায় আগুন লাগবে
আপনি দেখবেন যে আগুন আর আগুন থাকবে না, আগুন পানি হয়ে যাবে। আপনি একদিকে আরামে ঘুমাতে দিবেন, আর অন্যদিকে চিন্তা করবেন যে বাংলাদেশ শান্তি মতো চলবে। আওয়ামী লীগের আরামে রেখে আপনি শান্তিতে দেশ চালাতে পারবেন না। আজকে থেকে গণহারে গ্রেপ্তার শুরু করুন। কে কি বলল কোনো কিছুর পাত্তা না দিয়ে সমগ্র বাংলাদেশের এই কুচক্রী মহলদেরকে গ্রেপ্তার করে একেবারে আইনের আওতায় নিয়ে আসুন। দেখবেন এই সবগুলো ধান্দাবাজ পালাতে বাধ্য হবে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আর সেটা কাজে আসবে না। কিন্তু সেটা যদি না করেন, শক্ত ভাষায় যদি কথা না বলেন, সাংবাদিক প্রশ্ন করলে আপনি যদি বলে দেন গ্রেপ্তার হবে না, তো ষড়যন্ত্রবাজ তো সে গ্রেপ্তার হবে না মনে করেই রাস্তায় আগুন লাগাবে। অতএব আপনাদের বিন্দুমাত্র ছাড় দেওয়ার মানসিকতা থাকলে সেটা দিয়ে এই রাষ্ট্র চালাতে পারবেন না। এটা শয়তানের একটা দল, এটা একটা দেশকে বিকৃত করার একটা দল, এই দেশটাকে ধ্বংস করার একটা দল। অতএব এই দলের সাথে কোনো কম্প্রোমাইজ করে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারে নাই। ওরা ব্যর্থ হয়েছে। চিন্ময়কে কেন্দ্র করে একটি নাটক সাজাতে চেয়েছিল, ইসকনকে কেন্দ্র করে নাটক সাজাতে চেয়েছিল, নাটকে তারা ব্যর্থ হয়েছে। ওরা আবার এই যে কুমিল্লার কি বলে কি কনু না কি বলে মুক্তিযোদ্ধা, এটা ওদের সাজানো নাটক, এটা ওরা সাজিয়ে চেষ্টা করছে আপনারা যে কোনোভাবে ওই ফাঁদে পাড়া দিয়ে কিছু একটা করা যায় কিনা। ওরা প্রত্যেকটা দিন এরকম সাজানো নাটক শুরু করেছে। এখন তাদের নাটক একটাই, জায়গায় জায়গায় আগুন দাও, ফায়ার সার্ভিস কর্মীদেরকে নিহত করো, যাতে করে সবাই অস্থির হয়ে যান, দেশটা একটা অশান্তির মধ্যে পড়ে যায়। প্রিয় বন্ধুরা আমার, সেজন্য দেখেন একজন ফায়ার সার্ভিস কর্মী তিনি আগুন নিভাতে গিয়েছেন, তাকে ট্রাক চাপা দিয়ে মেরে ফেললো। ভাবছেন এটা খুব নর্মাল কোনো কাজ? এটা পরিকল্পিত নয়? কি ভাবছেন আপনি? সচিবালয়ে আগুন নেভাতে গিয়েছে দেশপ্রেমিক ফায়ার সার্ভিস, তাকে ট্রাক চাপা দিয়ে হত্যা করেছে আওয়ামী লীগের কাজ। আবার পুলিশ সেখান থেকে উধাও। প্রিয় বন্ধুরা আমার, এবং এত বড় একটি জায়গা যেখানে সুরক্ষিত থাকার কথা, আজ সেখানে আমি এই উপদেষ্টাদেরকে বলবো, একঘুয়ামি মানসিকতা পরিহার করুন, নিজেকে অনেক ওভার স্মার্ট ভাবা পরিহার করুন, রাষ্ট্র চিন্তা করুন, রাষ্ট্র সম্পর্কে বুঝুন, এই দেশের কিভাবে দায়িত্ব পালন করতে হয় সেটা শিখুন। না শিখে দেশকে বিপদগ্রস্ত করবেন না। আমরা আপনাদেরকে সর্বোচ্চ সাহায্য করব, আমরা আপনাদের সাথে আছি, কিন্তু কে আপনার দেশপ্রেমিক সেটা অন্তত বাছাই করুন। যার তার উপরে নির্ভর করে বসে থাকিয়েন না। যদি সেটা থাকেন তাহলে এই বাংলাদেশটাকে ওরা লুটে পুটে ধ্বংস করে দিয়ে যেভাবে গিয়েছে, এখন এটাকে আগুন ধরিয়ে ধ্বংস করে দিয়ে যাবে। প্রিয় ভাইরা, ভাবছেন এটা চারটিখানি ব্যাপার? সচিবালয় আগুন, এবং সেই আগুনের ভয়াবহতা এমন ছিল যে সমগ্র দুটো মন্ত্রণালয়ের সব কিছুকে পুড়ে ছারখার করে দিয়েছে। হয়তো আমরা এখনো জানি না ভিতরের নিউজটা কি, কিন্তু এখন পর্যন্ত সেখানে মিডু আগুন এখনো জ্বলছে। প্রিয় সহযোদ্ধা ভাইরা, অতএব এই কঠিন পরিস্থিতিতে আমাদের এই সর্ব অবস্থায় ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই। আওয়ামী লীগের সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নাই। আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে শুধু ছাত্র ভাইয়েরা নাচানাচি করিয়েন না, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই, রাজনৈতিক দল, ছাত্র সংগঠন, ছাত্র ভাইয়েরা নতুন পুরাতনের সমন্বয়ে এই দেশকে এগিয়ে নিতে হবে। না হয় এই দেশকে নিয়ে গভীর ষড়যন্ত্র যেটা হবে সেটা মোকাবেলা একা একা কেউ করতে পারবেন না। আমি বারবার বলেছি, এই সরকারের উচিত হবে এমার্জেন্সি মন্ত্রণালয়গুলোতে নতুন উপদেষ্টা নিয়োগ দেওয়া, যেই উপদেষ্টারা দেশপ্রেমিক, শাসন করার ক্ষেত্রে ওই ফ্যাসিবাদকে বিন্দুমাত্র ছাড় দিবে না, ওদেরকে যেখানে পাবে সেখানে আইনানুগভাবে শায়েস্তা করবে। সেই মানসিকতার মানুষদেরকে আপনার উপদেষ্টা নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়ে দিন। প্রিয় ভাইরা, 1-2 বছর আমাদেরকে ধৈর্য ধরতে হবে। নির্বাচন আসার আগ পর্যন্ত আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে, কিন্তু সেই নির্বাচন আসার আগে
কত ধরনের যে ভয়াবহ পরিকল্পনা এই ফেসিবাদ করবে, আওয়ামী লীগ করবে, সেটা বুঝতে আর অপেক্ষা রাখে না। অতএব এই ফেসিবাদের কবল থেকে দেশকে রক্ষা করতে হলে একটাই কাজ, সেটা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওরা গুরুত্বপূর্ণ সকল তথ্য পুড়িয়ে দিবে। ওরা এখন দুর্নীতি, দুষ্কৃতি, খুন, গুম, এই ধরনের যে যত ডকুমেন্টস আছে সবগুলোকে পুড়িয়ে দেওয়ার জন্য আওয়ামী লীগের দোসররাই পুড়িয়ে দিবে। আমি সচিবালয়ের এই পোড়ার ক্ষেত্রে গতকালকের কারা ওখানে হাঁটাহাঁটি করেছে, ওই রুম থেকে কে বের হয় নাই, কার কোথায় দায়িত্ব ছিল, কোন পুলিশ কোথায় ছিল, সচিবালয়ের ভিতরে কারা ছিল, সমস্ত জিনিসকে তালিকা করে এমার্জেন্সি তাদেরকে গ্রেপ্তার করে তারপরে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সত্যিকার খুনি, শয়তান এবং যারা আগুন লাগিয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। এবং আমি মনে করি ওই ট্রাক ড্রাইভার একটি ষড়যন্ত্রের অংশ হিসেবে সচিবালয়ের সামনে আমার সেই ভাইকে, যিনি পানি দিতে গিয়েছেন, ফায়ার সার্ভিস কর্মী, তাকে মেরেছে, তাকে হত্যা করেছে। ওই ট্রাক ড্রাইভারকে দ্রুত গ্রেপ্তারের মধ্য দিয়ে আওয়ামী লীগের সেই তথ্য বের করার চেষ্টা করুন। এটা যদি আওয়ামী লীগের আমল হইতো, বাংলাদেশের বিএনপি, জামাত কেউ রাস্তায় থাকতে পারতেন না। 24 ঘন্টার মধ্যে সবগুলোকে ডেকে নিয়ে হয় ক্রস ফায়ার দিত, না এলে গুম করতো, না এলে শেষ করে ফেলতো। আর আপনি আওয়ামী লীগকে একই বিছনায় রেখে আপনি রাত্রি যাপন করবেন ভাবছেন, এটা কিভাবে সম্ভব? একই রুমের মধ্যে কিভাবে সম্ভব? আজকে তাই করছেন আপনি। এই ঘষাঘষি বাদ দেন, ডলাডলি বাদ দেন। চিরদিনের জন্য আওয়ামী লীগকে তালাক দিতে হবে এবং ওদের সাথে সম্পর্ক নষ্ট করে তারপরে দেশ পরিচালনা করতে হবে। এটাই হতে হবে আমাদের কাজ। না হয় এই দেশ চালাতে পারবেন না, পারবেন না বললাম। মনে মনে ভাবছেন যে আওয়ামী লীগের মানুষ মনে হয় একসাথে থাকে, তাহলে এই দেশের মানুষ বলতো না তুই মানুষ না, তুই আওয়ামী লীগ। অর্থ হচ্ছে আওয়ামী লীগ এটা কোনো মানুষের তালিকার মানুষ নয়, এটা একটা ভিন্ন প্রজাতি, এটা একটা ভিন্ন চরিত্রের নাম হচ্ছে আওয়ামী লীগ। সে কারণেই মানুষ বলে তুই কি মানুষ নাকি আওয়ামী লীগ? এরপরেও আপনারা বুঝছেন না। প্রিয় ভাইরা, আমি ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে বাধ্য হচ্ছি, এই আগুন, এটাকে কোনো অবস্থায় ছোটখাটো আগুন ভাবার সুযোগ নেই। অতএব আসুন বাংলাদেশের সমগ্র দল মতের ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকি। 5ই আগস্টের পূর্বে যেভাবে আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আজও সেই ঐক্যবদ্ধ থাকি। কথাবার্তার আস্ফালন বন্ধ করুন। যখন তখন যেখানে সেখানে সবাইকে শত্রু বানানো বন্ধ করুন। দেশপ্রেমিক সবাইকে ঐক্যবদ্ধ রাখুন, কারণ এখনো দেশের কিছুই শেষ হয়নি। নির্বাচন আসার আগ পর্যন্ত আপনি কিছুই ভাবার সুযোগ নেই, নাকে তৈল দিয়ে ঘুমিয়ে থাকার সুযোগ নেই। 24 ঘন্টা আপনাকে দেশ পাহারা দেওয়ার জন্য জাগ্রত থাকতে হবে। এটা যুদ্ধহত একটি দেশ। আপনাকে মনে করতে হবে এটা সিরিয়া, প্যালেস্টাইন। কারণ ওরা হয়তো বছরকে বছর যুদ্ধ করছে, আমাদেরকে হয়তো আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে, অল্প কয়েকদিনে বিজয় অর্জন করেছেন। কিন্তু এই বিজয়ে ধরে রাখতে হলে আপনাকে ত্যাগী হতে হবে, বিশাল হৃদয়ের মানুষ হতে হবে, মানুষকে অ্যাকোমোডেট করার মেন্টালিটি থাকতে হবে। সব দেশপ্রেমিককে স্পেস তৈরি করে দিতে হবে। হাজার হাজার মন্ত্রণালয়ের লোক প্রয়োজন। দেশপ্রেমিক নাগরিকদেরকে নিয়োগ দিন। এমার্জেন্সি 2 লক্ষ দেশপ্রেমিক মানুষকে পুলিশ হিসাবে নিয়োগ দিয়ে তাদেরকে রাস্তায় বিভিন্ন জায়গায়, আজকের এই জায়গাগুলোতে, সব জায়গাগুলোতে আপনারা সেইভাবে নিয়োগ দিন। নিয়োগ দিন দ্রুত। সমগ্র জায়গার অফিস আদালতগুলোতে আমাদের মানুষদেরকে নিয়োগ দিন। এই নিয়োগ দিতে গিয়ে আপনার একান্ত আপনার মতো লোক নাই, কিন্তু লোকটা আওয়ামী লীগ বিরোধী, তাকে নিয়োগ দিন। ওই লোকটা চরমনাই না, আপনার জামাত না, হেফাজত না, আপনার ওই ছাত্র আন্দোলন, এটা আপনার দেখার দরকার নাই। আওয়ামী লীগ বিরোধী যারাই থাকবে তাদেরকে রিক্রুট করুন। এত সংকীর্ণ হলে দেশ চালানো যায় না। এই পরামর্শগুলো অ্যাকসেপ্ট করে সমগ্র দেশকে জাতীয় ঐক্যে রূপান্তরিত করে এগিয়ে যেতে হবে। না হয় আওয়ামী লীগ তার ষড়যন্ত্র চলমান রাখছে, রাখবে এবং ভবিষ্যতেও ক্ষতি করার চেষ্টা করবে। প্রিয় ভাইরা আমার, আসুন লাইভটি শেয়ার করে দেশবাসীকে উদ্বুদ্ধ করুন।
এবং আল্লাহ পাক আমাদের এই দেশকে হেফাজত করুক, সচিবালয়কে হেফাজত করুক, আমাদের দেশপ্রেমিক ভাইদের নিরাপত্তা নিশ্চিত করুক। আমাদের যেই সকল ছাত্র ভাইরা আন্দোলন করতে গিয়ে, সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে, তাদের যারা উত্তরসূরি বেঁচে আছে, যাদেরকে আজকের বিভিন্নভাবে অপমান অপদস্থ করা হচ্ছে, গুম করার চক্রান্ত চলছে, আল্লাহ তাদেরকে হেফাজতে রাখুক, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই ব্যাপারে উদাত্ত আহ্বান জানিয়ে আজকের লাইভ এখানে। তবে এখন যেটি দেখছেন সামনে যে একজন পুলিশ কর্মকর্তা, তিনি সচিবালয়ে যারা কর্মকর্তারা ইতিমধ্যে যেহেতু অফিসের সময় শুরু হয়ে গেছে, তারা এখানে অপেক্ষা করছে, তাদেরকে বুঝিয়ে বলছেন যে আজকে এখনই ঢুকতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত না ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটি হস্তান্তর করা হচ্ছে, ভেতরের সকল কাজ শেষ করে তার আগে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এবং সামনে যে ভিড়টি দেখছেন এটি মূলত এখানকার যারা কর্মচারী রয়েছে সচিবালয়ে তাদেরই ভিড়। তারা যেহেতু অফিস করতে এসেছেন এবং আজকে অনেকের সাথে কথা বলেছি, আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে তাদের, যদিও আজকে সেগুলো হয়তো বাতিল হবে যেহেতু গতকাল ছুটি ছিল, সরকারি ছুটি। তারপরে আজকের দিনটি সব গুরুত্বপূর্ণ দিন ছিল এবং সচিবালয়ের জন্য, এবং সপ্তাহের শেষ কর্মদিবস, সেটিকেও ঘিরে আজকের যে গুরুত্বপূর্ণ কাজগুলো সেটি আজকে বোধ হয় সেভাবে হচ্ছে না, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কাউকে এখন ভেতরে, যারা শুধুমাত্র নির্বাপনের সাথে যুক্ত তদন্ত কর্মকর্তা, ঊর্ধ্বতন ফায়ার সার্ভিসের কর্মকর্তা, তারা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে কিছুক্ষণের মধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি আসবেন, তারপরেই তারা কথা বলবেন। এবং এখন পর্যন্ত 10টি স্টেশনের, ফায়ার স্টেশনের 19টি যে ইউনিট, তারা কিন্তু নিরলসভাবে এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবং সেই যদি বলি 2টার কিছু আগে থেকে এখন পর্যন্ত প্রায় 10 ঘন্টা এবং 6 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং তারপরে এখনও নির্বাপন শেষ হয়নি। 6.5 ঘন্টা পার হয়ে গেলেও এখনও নির্বাপন শেষ হয়নি। এবং এই 10টি স্টেশনের মধ্যে স্টেশন সমূহ, প্রথমত সচিবালয় কিন্তু একটি ফায়ার স্টেশন রয়েছে এবং শুরুতে কিন্তু এই সচিবালয় ফায়ার স্টেশনই কাজ শুরু করে, যদিও তারা ব্যর্থ হওয়ার পরে কিন্তু সিদ্দিকবাজার, তেজগাঁও, যথাক্রমে পলাশী, সদরঘাট, লালবাগ, বারিধারা, পূর্বাচল, উত্তরা, খিলগাঁও, অর্থাৎ এই আশপাশের অঞ্চল থেকে তো এসেছেই। পূর্বাচল, বারিধারা, উত্তরা, খিলগাঁও থেকেও কিন্তু যেই ইউনিটগুলো রয়েছে ফায়ার স্টেশনের সেগুলো এসেছে। এবং তারা যেটি বলেছে, কিছুক্ষণের মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি সচিবালয়ে আসবেন এবং তিনি হয়তো কথা বলবেন। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এটি বলা হয়েছে এবং মহাপরিচালক ফায়ার সার্ভিসের তিনি এখানে আছেন। এবং আমরা যেটি দেখছি, আরও একটি ফায়ার সার্ভিসে আরেকটি বড় যে যান বলা যায়, ল্যাডার সহ, সেটি কিন্তু ভেতরে প্রবেশ করার যে প্রক্রিয়া সেটি চলছে। এবং এ থেকে বোঝা যায় আগুন নিয়ন্ত্রণে আসলেও নির্বাপনের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখন পর্যন্ত শেষ হয়নি। এবং সবচেয়ে বড় কথা যেটি, এটি কিন্তু আমরা অন্য সময় যে দোকানপাট, ব্যবসায়ী প্রতিষ্ঠানে দেখি যে ঠিক আছে মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, মালামাল সরিয়ে ফেলা হয়েছে, ভবন তাহলে রেস্কিউ করা হয়েছে, কিন্তু এখানে দেখে দেখে সরাতে হবে কিংবা দেখে দেখে সর্বোচ্চ সতর্কতার সাথে যেগুলো ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলোকে উদ্ধার করতে হবে। যেহেতু এখানে গুরুত্বপূর্ণ সব নথি রয়েছে, সেক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ একটি নথিও যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটি কিন্তু খেয়াল রাখছেন ফায়ার সার্ভিস এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এবং এই নথিগুলো সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু তারা নিয়ন্ত্রণে আনা হলেও নির্বাপনের যে সময় সেটি কিন্তু বেশ সময় লাগবে। এবং নির্বাপন হলেও পুরো নথি সহ কক্ষ রয়েছে, কক্ষের যেই মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু সতর্কতার সাথে কিন্তু সরাতে হবে কিংবা আগুন নির্বাপনের ক্ষেত্রে। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকেও সেটি বলা হচ্ছিল যে চাইলেই কিন্তু তারা নির্বাপনের যে প্রক্রিয়া সেটি শেষ করতে পারছে না কিংবা চাইলেই তারা দ্রুত নির্বাপন করতে পারছে না, যেহেতু এখানে যেগুলো পুড়ে যায়নি কিংবা যেই জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়নি সেগুলোকে খুব সতর্কতার সাথে তারা চেষ্টা করছেন সেখানে কাজ করার জন্য। এবং সবচেয়ে আশঙ্কার যেই বিষয়টি সেটি উল্লেখ করতে হয়, এখানকার যে অবস্থা এবং আমরা যে ছবিগুলো দেখেছি এবং আমাদের সহকর্মীরা এখানে যারা প্রত্যক্ষদর্শী যারা ছিল, যারা আগুন লাগার পরপরই আসে, তারা যেটি দেখেছে যে এই 7 নম্বর ভবনের
বিচ্ছিন্ন জায়গায় একেবারে আমরা অন্য সময় যেটি দেখি একটি ভবনে কিংবা একটি অংশে আগুন লাগে আর সেটি ছড়িয়ে পড়ে, কিন্তু এখানে যেটি দেখা গেছে বিচ্ছিন্নভাবে একই সময়ে কয়েকটি কক্ষে, অর্থাৎ একেবারে 7 নম্বর ভবনের একেবারে শেষ ডান পাশে এবং বাম পাশে দুই পাশেই একই সময়ে কয়েক মিনিটের ব্যবধানে বলা যায় যেখানে আগুন লাগার এবং আশপাশের 2-3টি কক্ষে, এবং এখানে যেহেতু গুরুত্বপূর্ণ যেই মন্ত্রণালয়গুলো রয়েছে, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় রয়েছে, এবং সে পাশাপাশি আমরা দেখছি অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ এখানে রয়েছে, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যার ভেতরে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, অর্থাৎ এর ভেতরে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ রয়েছে, যুবক ক্রিয়া মন্ত্রণালয় রয়েছে। আমি যতগুলোর কথা বলছিলাম এই সবগুলো কিন্তু এই 7 নম্বর ভবনেই অবস্থিত ভেতরে, এবং এই যে যার কারণে আসলে যে শঙ্কা কিংবা যে ভয়ের বিষয়টি সেটি কিন্তু জনসাধারণের মনে কিংবা এখানে যারা এসেছেন তাদের মনে ঘুরপাক খাচ্ছে যে এখানের কোনো গুরুত্বপূর্ণ নথি যাতে পুড়ে না যায়। যদিও আমরা বাইরে থেকে যেটি দেখছি একেবারে খুব জঘন্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, খুব নির্মমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বাইরে থেকে যে ভবনগুলোতে আগুন লেগেছে সেগুলোর অবস্থা খুব বেশি ভালো না। তবে সবচেয়ে যে প্রশ্ন জাগে যে বিষয়গুলোতে জনমনের প্রশ্ন ইতিমধ্যে উঠেছে, এখানে আমরা কয়েকজনের সাথে কথাও বলেছি যারা এখানে কর্মকর্তা কর্মচারী এসেছেন, তারাও এই একই কথাই বলছেন যে একই সময়ে যে একটি ভবনের ভিন্ন ভিন্ন প্রান্তে বিচ্ছিন্নভাবে যে কক্ষগুলোতে আগুন একই সময়ে কিভাবে সম্ভব, এবং আমরা যেটি জানি গতকাল কিন্তু এই সচিবালয় বন্ধ ছিল বলা যায়। এখানে কিন্তু সেভাবে যারা নিয়মিত কর্মকর্তা কর্মচারী রক্ষণাবেক্ষণে তারা ছাড়া কিন্তু এখানে কোনো অফিস করতে কেউ আসেননি। তাহলে তারপরেও আমরা যেটি দেখেছি, তারপরে এমন মাঝরাতে এমন একটি বড় ঘটনা, এটি দুর্ঘটনা কিংবা নাকি অন্য কিছু, সেটি আসলে এখন তদন্তের বিষয়। আমরা এখানে কয়েকজন নিরাপত্তা বাহিনীর যারা রয়েছে, আইন শৃঙ্খলা পক্ষ থেকে যারা রয়েছে তারা তো আছেনই, আরও পুলিশ বাহিনীকে আমরা দেখছি যারা ভেতরে এই এলাকায় প্রবেশ করছেন, অর্থাৎ সচিবালয় এবং আশপাশের এলাকায় আব্দুল গনি রোড পুরো সড়ক জুড়েই আইন শৃঙ্খলা বাহিনীর যেই তৎপরতা সেটি আরও বেড়েছে এবং আরও নতুন ইউনিট যুক্ত হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর। আমরা দেখতে পাচ্ছি পুলিশ অনেক সদস্য ইতিমধ্যে এখানে এসে উপস্থিত হয়েছেন, সেনাবাহিনী ইতিমধ্যে অনেক আগে এখানে মোতায়েন করা হয়েছে। এবং আপনাদেরকে যদি নিচে দেখানো যায় যে এখনো আরও পানির যে লাইন, সেই লাইন কিন্তু ভেতরে আবার আরও কয়েকটি লাইন নেওয়া হচ্ছে, অর্থাৎ এই যে পানি ভেতরে নিয়ন্ত্রণে আসলো, নির্বাপনের যে কাজ সেটি কিন্তু শেষ হয়নি। সেটি কিন্তু এই পানির এখনো পর্যন্ত যে লাইন নতুন সংযোজন করা হয়েছে সেটি দেখলেই বোঝা যায়। এবং তারা ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানিয়েছে, যেহেতু একটি এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কাগজপত্র রয়েছে, সেক্ষেত্রে তারা চাইলেও মানে খুব দ্রুত যে নিয়ন্ত্রণে নিয়ে এসে সব কিছু আগুন নিভিয়ে ফেলে নির্বাপনের কাজ শেষ করে ফেলবে, বিষয়টি তেমন নয়। আগুন নিয়ন্ত্রণে এসেছে ঠিকই, তবে এর পরবর্তী যে কার্যক্রম সেটি তারা বলছেন আরও বেশি জটিল। যদি কোনো কাগজপত্র, কোনো নথি গুরুত্বপূর্ণ সেগুলো যদি সবশেষ যে উদ্ধার করার যে বিষয়গুলো তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটের 10 থেকে 15 জন সদস্যকে ভেতরে প্রবেশ করতে দেখতে পাচ্ছেন যে তারা আরেকটি ইউনিটের যে সদস্যরা তারা ভেতরে প্রবেশ করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো ফায়ার সার্ভিসে অনেকগুলো ইউনিট থেকে যারা হচ্ছে অনেকেরই আজকে ছুটি ছিল কিংবা তাদের এখনই অফিস শুরু হয়নি, এমন অনেককেও আমরা দেখেছি তাদের যেই স্বাভাবিক পোশাক সেটিতে নিয়ে আসে। যেমন ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা সেটি তারা করছেন। 19টি ইউনিট 10টি স্টেশন থেকে তাদের যে কর্মীরা রয়েছেন তারা ভেতরে বাইরে
যতগুলো জায়গাতে রয়েছে সেখানে নিরলসভাবে আগুন যেহেতু নিয়ন্ত্রণে চলে এসেছে, নির্বাপনের যে কাজটি সেটি তারা করছেন। আরেকটি যেটি জানিয়ে রাখতে চাই, আজকে যাদের সচিবালয়ে কাজ এবং জনসাধারণ অনেকে সেবা পাওয়ার ক্ষেত্র অনেকেই আসতে হয়, তাদের আজকের কাজটি হয়তো বাধাগ্রস্ত হচ্ছে, যেহেতু ইতিমধ্যে অফিসের সময় শুরু হয়ে গেছে। এখনকার যে পরিস্থিতি, এখানে খুব আজকের দিনে হয়তো কর্ম ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু এখানে যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এত বড় একটি ঘটনা, যেটি ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে এমন বড় নজির নেই বললেই চলে, এবং এই সচিবালয়ে আমরা দেখিনি কখনো এমন অবস্থা। তো সেই ক্ষেত্রে এখানকার যে বর্তমান অবস্থা, সেক্ষেত্রে আজকের যে বিভিন্ন বৈঠক কিংবা গুরুত্বপূর্ণ যে বৈঠকগুলো রয়েছে সেগুলো হয়তো বাতিল হবে, যদিও সেটি তাদের নিজস্ব বিষয়। তবে আমরা এখন পরিস্থিতি যেটি দেখছি, কর্মকর্তা কর্মচারী সে কেউ কিন্তু প্রবেশ করতে পারছেন না, এবং আমরা এখানে লাইন ধরে যে যাদেরকে দেখতে পাচ্ছি এনারা সকলেই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী। এবং আমরা এখানকার একজনের সাথে একটু কথা বলতে চাই, যে ওনারা আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনার কোন মন্ত্রণালয় এবং 7 নম্বর ভবনে কি আপনার মন্ত্রণালয় কিনা, এবং আপনাদের অফিসের সময় শুরু হওয়ার কখন? তো অন্য ভবনে হলে আপনাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা কি বলা হচ্ছে? যেহেতু একটা বড় দুর্ঘটনা ঘটেছে ভিতরে, এখন এত বড় ঘটনা, এখন আমরা অন্য মন্ত্রণালয়, যদিও আমরা কৃষি মন্ত্রণালয় 4 নম্বর ভবন আমাদের, কিন্তু নিরাপত্তার স্বার্থে সবাইকে আপাতত ঢুকতে দিচ্ছে না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা না পাওয়া পর্যন্ত আপাতত এইভাবেই আমাদেরকে জানাইছে থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আমরা কেউ ঢুকতে পারবো না। এই লাস্ট আপডেট আমাদের। আরেকজনের সাথে একটু কথা বলতে চাই, আপনি কোন ভবনের এবং 7 নম্বর ভবনে কোন কোন মন্ত্রণালয়গুলো আছে এবং ক্ষতিগ্রস্ত? আপনাদের এখান থেকে দেখা যাচ্ছে কোন কোন মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে? আচ্ছা, আমাদের হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়, এটা 1 নম্বর ভবনে, এতে কোনো সমস্যার কথা আমরা শুনতে পারি নাই। তো আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে 7 নম্বর ভবন, যেখানে কিনা যুব ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এই বিভাগগুলো আছে, তাছাড়া সড়ক আছে, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সাবেক মানে আগে অর্থ মন্ত্রণালয়, তো ডাক ও টেলিযোগাযোগ এই সংক্রান্ত মন্ত্রণালয়গুলো আছে। তো ক্ষতিগ্রস্ত দেখা যাচ্ছে উপরের ভবনগুলো, যেখানে সড়কের কিছু অফিস থাকার কথা, কারণ 8 তলা এবং তার উপরে ওই ভবনগুলো থাকে, এবং ডাক টেলিযোগাযোগ এইগুলো ক্ষতিগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করতেছে। আচ্ছা, আপনি যেটি বলছিলেন যে এখান থেকে কি দেখা যাচ্ছে কোন মন্ত্রণালয়গুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? আমরা খবরে বলতে পারছি যে স্থানীয় সরকার, আর্থিক প্রতিষ্ঠান, সড়ক এবং ওই ডাক টেলিযোগাযোগ, এই 4টির বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আর কি, মানে যতটুকু আমরা জানতে পারছি। মানে আমাদের আমাদের একজন কলিগ, উনি আর ওই মন্ত্রণালয়, উনি আমাদের গাড়িতে আসছেন, উনি বললেন ওনাদের একবার কিছু বাকি নেই, এই আমরা জানতে পারছি তার মাধ্যমে। আমরা এখানে যারা নিয়মিত অফিস করেন এমন 2-3 জনের সাথে কথা বলেছি, দেখেছেন তারা যেটি বলছে যে ডাক টেলিযোগাযোগ এবং আর্থিক বিভাগ যেটি রয়েছে এবং এই মন্ত্রণালয়গুলো বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার তারা সংখ্যা দেখছেন, যেহেতু তারা প্রত্যেকটি কক্ষ চেনেন, বাইরে থেকেও বোঝা যাচ্ছিল। তারা বলছিলেন অর্থ মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, ডাক টেলিযোগাযোগ, সড়ক পরিবহন এই মন্ত্রণালয়গুলো তো যেহেতু, এবং শ্রম মন্ত্রণালয় 7 নম্বর বিল্ডিংয়ে রয়েছে, এই মন্ত্রণালয়গুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা আশঙ্কা তারা বলছে। যদিও ভেতরের কি পরিস্থিতি, আমরা কয়েকটি ভিডিও আমাদেরকে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে পাঠানো হয়েছে, যারা ভেতরে প্রবেশ করেছেন। আমরা দেখেছি সেখানে ভেতরে ভয়াবহ যে চিত্র আগুনের, এবং সবশেষ নিয়ন্ত্রণে আসার পরে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি বলা যায়, এবং ভেতরের নথিগুলো সব সংরক্ষিত আছে কিনা কিংবা সেগুলোর কি অবস্থা সেটিও এখন একটু দেখার বিষয়। যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি আসবেন, তারপরেই তিনি পরিদর্শন শেষে হয়তো সাংবাদিকদের সাথে কথা বলবেন, তখনই আসলে আমরা সবশেষ যে পরিস্থিতি সেটি জানাতে পারবো। তবে এই যে আমরা যে মন্ত্রণালয়গুলোর কথা বললাম, এই মন্ত্রণালয়গুলো কিন্তু যে তরুণ যে উপদেষ্টা রয়েছে, শিক্ষা প্রতিনিধি থেকে করা যে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তাদের যে 2টি মন্ত্রণালয় সেগুলো কিন্তু এই ক্ষতিগ্রস্তের তালিকায় রয়েছে, এবং ফায়ার সার্ভিসও কিন্তু আমাদেরকে তেমনটি আভাস দিয়েছেন। এখন সবচেয়ে দেখার বিষয় যে এই বিচ্ছিন্নভাবে একই ভবনের
কয়েকটি কক্ষে কিভাবে একই সময়ে আগুন লাগার মতো একটি ঘটনা ঘটে, সেটি যেহেতু তদন্ত সাপেক্ষ বিষয়, সেটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এবং সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে তারা তদন্ত করে এবং তারা পরিদর্শন করে আসলে সবশেষ যে পরিস্থিতি সেটি বোঝা যাবে। আমরা আগুনের লাগার যে ঘটনা, প্রথমেই তো একটি গুরুত্বপূর্ণ এমন একটি জায়গায় এভাবে আগুন লাগার যে বিষয়টি, সেটি তো উদ্বেগ বাড়িয়েছি। তবে সবশেষে এখন মানুষের যেটি চাওয়া এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী যারা এখানে কাজ করেন তাদেরও কিন্তু একই ধরনের চাওয়া, যে কোনো গুরুত্বপূর্ণ নথি যাতে ক্ষতিগ্রস্ত না হয়। এবং আমরা এখন একেবারে সবশেষ 1 নম্বর ভবনের সামনের যেই মূল যে গেটটি রয়েছে তার সামনে আছে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী এবং পুলিশের একটি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু রাখা হয়েছে। এবং এখানে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন সচিবালয়ে, তাদেরকে আজকে এখনই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, যেহেতু একটি নিরাপত্তার বিষয়, এবং ভিতরে পরিদর্শন চলছে, নির্বাপনের সবশেষ যে কাজ সেগুলো চলমান রয়েছে, সেক্ষেত্রে এখনই তাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র তদন্ত কর্মকর্তা, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যারা কর্মীরা রয়েছেন, ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন এবং নিরাপত্তার সাথে যারা জড়িত তাদেরকে শুধু প্রবেশ করতে দেওয়া হচ্ছে। জনসাধারণ এবং এখানকার যারা চাকুরি করেন সেসব কর্মকর্তা কর্মচারীদেরকে এখনই ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না নিরাপত্তার স্বার্থে। আমরা এখানে যেটি দেখেছি, সরকারের যে ঊর্ধ্বতন যারা 2-1 জনকে আমরা দেখেছি, এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আসার পর্যন্ত এখন পর্যন্ত কেউ কথা বলেননি। এবং তারা যেটি বলছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা আসবেন, তিনি হয়তো পরিদর্শন করবেন, পরিদর্শন শেষেই মহাপরিষদ তিনি এসেছেন। আমরা যেটি দেখছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি এসেছেন এবং তিনি ভেতরে প্রবেশ করেছেন, এবং তিনি এই মুহূর্তে ভেতরে প্রবেশ করলেন এই 8:45 এবং আমরা দেখছি যে শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়েছে, এবং তার সাথে যারা নিরাপত্তার সাথে যারা থাকার কথা তারা রয়েছে, এবং বাকিদেরকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু এখনই প্রবেশ করেছেন, সেহেতু তিনি পরিদর্শন করবেন, এবং পরিদর্শন শেষেই মূলত তিনি কথা বলবেন এবং জানাবেন যে সবশেষ কি পরিস্থিতি এবং তিনি কি দেখেছেন, এবং তার পরিদর্শন শেষে মূলত আমরা সবশেষ যে পরিস্থিতি সেটি জানাতে পারবো, এবং যাতে কোনো জনসাধারণ কেউ যাতে ঢুকতে না পারে সেজন্য সেনাবাহিনীর পক্ষ থেকে একেবারে বাড়তি একটি ব্যবস্থা, যেটি নিরাপত্তা ব্যবস্থা, সেটি কিন্তু প্রত্যেকটি গেটের, এটি 1 নম্বর গেট সচিবালয়ের, এবং এটির সোজা সামনেই বাম পাশে প্রবেশ করলে বাম পাশে 1 নম্বর ভবন এবং সোজা 7 নম্বর ভবন, যেটি মূলত ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা ভেতরে প্রবেশ করেছেন, এবং আমরা যেটি দেখছি তার সাথে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যিনি মহাপরিচালক রয়েছেন তিনিও কিন্তু প্রবেশ করেছেন, এবং তারা পরিদর্শন শেষে মূলত সবশেষ যে পরিস্থিতি সেটি জানাবেন। এবং এতক্ষণ কিছুটা খোলা থাকলেও এখন 1 নম্বর যে গেটটি রয়েছে সচিবালয়, সেটি বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে। যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা এসেছেন, তিনি সবশেষ যে পরিস্থিতি সেটি তিনি পরিদর্শন করবেন, এবং তার সাথে নিরাপত্তার স্বার্থে যারা যাওয়ার তারাই শুধু গিয়েছেন, এবং যারা তদন্ত কাজে করবেন সেই আইন শৃঙ্খলা বাহিনীর 2-1 জনকে আমরা দেখেছি, তারা হয়তো ভেতরে প্রবেশ করবেন। তবে এখনকার যে অবস্থা, আমরা ধোঁয়া সেভাবে এতক্ষণ যে বেশি ছিল সেভাবে আমরা দেখতে পাচ্ছি না। তবে এই পুরো এলাকায় এখন পর্যন্ত বলা যায় ধোঁয়ার যেই গন্ধ সেটি কিন্তু আছে, এবং কয়েকটি ভবন থেকে একেবারে উপরের 9 তলার যে ভবন সেটি ডান পাশের অংশ থেকে বলা যায় যে এখন পর্যন্ত ধোঁয়া বের হচ্ছে, অর্থাৎ গুলিস্তানের পাশের যে অংশটি রয়েছে সেখানে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ফায়ার সার্ভিসের কর্মীদেরকে আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, তারা ল্যাডার দিয়ে ক্রেন দিয়ে উপরে উঠে এখন পর্যন্ত ভেতরে ধোঁয়া দেখে মনে হচ্ছে যে ভেতরে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে যেহেতু পুড়ে গেছে অনেক কিছু, সেজন্য ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে সেটি কিন্তু আমরা এখনো দেখছি। তবে
অন্য পাশ থেকে, তার ঠিক বিপরীত পাশ থেকে শুরুতে যেখানে আগুনের যেই সূত্রপাত, সেখানে কিন্তু এখন ধোঁয়া দেখা যাচ্ছে না, সেটি পুরোপুরি নির্বাপন বলা যায়। তবে সচিবালয়ের গুলিস্তানের যে অংশটি 7 নম্বর বিল্ডিংয়ে, সেখানে এখন পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে। এবং এখানে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের সাথে আমরা যেটি কথা বলে আমরা যেটি জেনেছি যে তাদের যে 19টি ইউনিট, সে 19টি ইউনিট নিরলসভাবে চেষ্টা করছেন। 10টি স্টেশনের কথা তখন বলছিলাম, শুধুমাত্র এটির আশপাশের যে স্টেশনগুলো সেটি কিন্তু না, সচিবালয়, সিদ্দিকবাজার, তেজগাঁও, পলাশী, সদরঘাট, লালবাগ, বারিধারা, পূর্বাচল, উত্তরা ও খিলগাঁও, অর্থাৎ এই অঞ্চল ছাড়িয়ে বারিধারা, পূর্বাচল, উত্তরা, খিলগাঁও থেকেও কিন্তু ইউনিটগুলো এখানে এসেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই এখানে ব্রিফিং করা হবে, তেমনটি আমরা হয়তো জানতে পারবো। স্বরাষ্ট্র উপদেষ্টা ভেতরে যেটা আরো কিছু আগে আমরা দেখেছি, প্রায় 5-7 মিনিট আগে প্রবেশ করেছেন। সেক্ষেত্রে তিনি পরিদর্শনের হয়তো শেষ করেই এখানে এসে যে কথা এবং সাংবাদিকদের সাথে যে ব্রিফিংটি সেটি করবেন এবং সেই প্রস্তুতি আমরা দেখছি। তবে যেটি বলছিলাম যে 19টি ইউনিটের যে প্রচেষ্টা সেটি চলমান রয়েছে। ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সের যে এবং ফায়ার সার্ভিসের মহাপরিচালক হয়তো কথা বলবেন এবং আমরা কিছুক্ষণ পরে হয়তো নিশ্চিত করতে পারবেন যে মূলত কে কথা বলবেন। তবে আমরা যেটি ভেতরে আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলেও এখানে ষড়যন্ত্র আমরা বলতে পারি, কারণ এভাবে কোনো সময় আগুন লাগে না। আমরা যতটুকু জানতে পেরেছি 6 ঘন্টা ফায়ার সার্ভিস চেষ্টা করেছে, তারপর আগুন নিয়ন্ত্রণে এসেছে। 6 ঘন্টা নিয়ন্ত্রণ আসতে প্রত্যেকটা কক্ষ তালা লাগানো, তারপরেও প্রত্যেকটা কক্ষে কীভাবে আগুন লাগলো? এক জায়গায় আগুন লেগে তো তারপর আরেক জায়গায় আসবে, কিন্তু একসাথে প্রত্যেকটা রুমে আগুন লেগেছে, তার মানে প্রত্যেকটা রুমে আগুন লাগানো হয়েছে। এটাই হচ্ছে আসলে আওয়ামী লীগের চক্রান্ত, সব ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। প্রশাসনের গোয়েন্দা সব কিছু পরিবর্তন না হওয়া পর্যন্ত ডক্টর ইউনূস হয়তো বা নিরাপত্তা থাকতে পারবেন না।